নমস্কার, দ্য নিউজ কাউন্টার .s আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। 24 তারিখের যে ঐতিহাসিক ছাত্র মিছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত চলেছে, সেখানে মূল আক্রমণের নিশানা ছিলেন সরাসরি প্রধানমন্ত্রী মোদি। আমি গোটা মিছিলটা এই তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের আশেপাশে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত গিয়েছি এবং আমার যেটা মনে হয়েছে, আজকের তরুণ প্রজন্ম তারা কোথাও একটা এই বোধে পৌঁছচ্ছে যে এই সিস্টেম ইটসেলফ, ব্যক্তি ধর্মেন্দ্র প্রধান, ব্যক্তি নরেন্দ্র মোদী নিশ্চয়ই, কিন্তু তার থেকেও বেশি গোটা ব্যবস্থাটা তাদের সঙ্গে কোথাও প্রতারণা করছে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে ভারতবর্ষের হিন্দি বলয়, যেখানে বিজেপির অধিকাংশ জায়গায় শক্ত খুঁটি এবং ঘাঁটি, সেই সমস্ত এলাকাতে এই পরীক্ষা ফাঁস এবং পরীক্ষার প্রশ্নপত্র লিক হওয়ার কেলেঙ্কারির বিরুদ্ধে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। যেটা তাৎপর্যপূর্ণ, যে সমস্ত জায়গাগুলো চিরাচরিতভাবে, অর্থাৎ যেটাকে সাংবাদিকরা গো বলয় বলে থাকেন, সেখানে এই আন্দোলনের বিস্তার অনেক বেশি। পাটনাতে আজকে বন্ধের কল রয়েছে, সেখানে আন্দোলনরত ছাত্রদের উপর গুলি চলেছে। নকশালপন্থী সিপিআইএম এর লিবারেশন বন্ধের ডাক দিয়েছে, বেশ কিছু দল এই বন্ধকে সমর্থন জানিয়েছে। আরএসএস এর সদর দপ্তর নাগপুর, যেখানে, সেই নাগপুর বিক্ষোভে উত্তাল হয়েছে। গুজরাটের ছবি আপনারা দেখেছেন, সেখানে প্রতিষ্ঠিত থিয়েটারের অভিনেত্রীকে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে ভ্যানে তুলতে, কিন্তু ভ্যানে উঠবার আগে পর্যন্ত তিনি প্রাক্তন আইপিটিএ কর্মী এবং এক দলিত কবির কবিতা গানের মতো আওড়াতে আওড়াতে চলেছেন। তার দম আটকে আসছে, কিন্তু তার কণ্ঠকে আটকানো যাচ্ছে না। সামগ্রিকভাবে যে ছবিটা আপনাদের চোখের সামনে, সেটা মোদি এবং অমিত শাহর পক্ষে খুব একটা স্বস্তির কিছু নয়। মোদির যে পরিকল্পনা, তার ম্যান্টেল, তার উত্তরাধিকার, রাজনৈতিক উত্তরাধিকার অমিত শাহকে দিয়ে যাবেন, সেটা কতটা মসৃণভাবে এবার সম্পূর্ণ হবে, ভেতর এবং বাইরের বিরোধিতাকে আটকে, সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। আমি এই সন্দেহের কথা আগেও বলেছিলাম, আমি সেই সন্দেহের কথা আবারও নতুন করে বলছি। কিন্তু যেটা আমার কাছে রাজ্যের প্রেক্ষিতে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যে মিছিল কাল কলকাতার রাজপথ দখল করেছিল, সেই মিছিল কেবলমাত্র মোদির জন্য বিপদ সংকেত নয়, সেটা আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার দল বিজেপির পক্ষেও বিপজ্জনক। কারণ হচ্ছে, আমাদের রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে, যতটা না তার বিরোধী পরিসরের সাংগঠনিক কাঠামোর জোরে, তার থেকে অনেক বেশি মানুষ দুটো কারণে তাদের পাশে থেকেছেন, পাশে দাঁড়িয়েছেন। একটা হচ্ছে যে এই বিগত শাসকদের সীমাহীন দুর্নীতি, সেই দুর্নীতির সঙ্গে আরজি করের অভয় আন্দোলন, আর তার আগে শিক্ষার চাকরি বিক্রির কেলেঙ্কারি। এই দুটো ঘটনা কার্যত প্রাক্তন শাসক তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। দ্বিতীয় যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে হিন্দুত্বের একটা হাওয়া। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত 10 বছর ধরে আরএসএস এর লাগাতার প্রচারের ফলে ধীরে হলেও হিন্দুত্বের পক্ষে একটা জোরালো হাওয়া, যেটা বিভাজনের রাজনীতির উপর দাঁড়িয়ে থাকে, সেই বিভাজনের রাজনীতি
সেটাকে প্যাম্পার করে বেশ কিছু মানুষের জোরালো সমর্থন বিজেপি জোগাড় করে নিতে পেরেছিল। কিন্তু যেটা একজন রাজনৈতিক অবজারভার কাছে আমার কাছে গুরুত্বপূর্ণ, আমি বামফ্রন্ট সরকারকে নতুন ক্ষমতায় আসতে দেখেছি 77 সালে, আমি তৃণমূল কংগ্রেসকে নতুন ক্ষমতায় আসতে দেখেছি 2011 সালে, কিন্তু আমি কখনো দেখিনি অতীতে একটা নতুন সরকার ক্ষমতায় আসবার পর সেই দলের বিরুদ্ধে 2 মাস 2.5 মাসের মধ্যে এত মানুষ নাগরিক সমাজের ডাকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে। কালকের মিছিল কত বড় ছিল এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু সাম্প্রতিক অতীতে যতগুলো বড় মিছিল হয়েছে তাদের অনেককেই গতকালের ছাত্রছাত্রীদের ডাকা মিছিল আড়ে বহরে ছাড়িয়ে গেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, এই মিছিলে যে ছেলেমেয়েরা নতুন প্রজন্ম এসেছিল, খালি চোখে দেখে মোটামুটি আমাদের একটা ধারণা আছে বামপন্থী ছাত্র সংগঠনের সংগঠিত ব্যানারে খুব বেশি হলে 20% ছেলে মেয়ে এসেছিল, বাকি 80% ছেলে মেয়ে ছিল একদম আনকোড়া। তাদের মধ্যে একটা বড় অংশ নিজেদের কোট আনকোট রাজনীতি থেকে দূরে রাখতে পছন্দ করত। কিন্তু ঘটনা পরম্পরা স্নোবলিং হতে হতে এমন একটা ফ্ল্যাশ পয়েন্টে এবং ট্রিগার পয়েন্টে এসে দাঁড়িয়েছে যে এই তথাকথিত অরাজনৈতিক ছেলেমেয়েদের একটা বড় অংশ এই মিছিলে এসেছে এবং তারা নতুন শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। দ্বিতীয় যে বিষয়টা, এই মিছিলে যারা এসেছেন তারা অ্যাক্রস দ্য সোসাইটির বিভিন্ন বর্গের ছেলেমেয়েরা এসেছে। চেহারা দেখে সে বিভিন্ন বর্গের যে সামাজিক বিভাজন থাকে তার ছবিটা ধরা পড়ছিল। এখানে আমরা দেখেছি যে বোরখা পরা সংখ্যালঘু ঘরের মেয়েরা এসেছেন, আবার এটাও দেখেছি ওই আধুনিক ফ্যাশনের যেরকম ছেঁড়া ফাটা জিন্সের প্যান্ট পরা অভিজাত ঘর বা অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা এই মিছিলে তাদের মতো ইংরাজিতে লেখা ছোট ছোট হাতে লেখা পোস্টার নিয়ে মিছিলে হেঁটেছেন। তো এই যে সমাজের বিভিন্ন বর্গের মানুষ যখন একটা নাগরিক মিছিলে চলে আসেন এবং যে নাগরিক মিছিলের মালিকানা সংগঠিতভাবে কোনো নির্দিষ্ট বিরোধী দলের তরফে করা হয়নি, হ্যাঁ কথা ঠিক, কলটা 8টা বামপন্থী দলের ছেলে মেয়েদের ছিল, তারপরেও যখন রাজনৈতিক ছুটমার্গ সরিয়ে রেখে বামপন্থীদের লাল পতাকার নিচে এই ধরনের বিভিন্ন শ্রেণীর বর্গের ছেলেমেয়েরা স্বেচ্ছায় জড়ো হয়েছেন, তখন সেটা শাসকের জন্য একটা বড় বিপদ সংকেত এবং সেটা আমাদের রাজ্যের শাসকদের জন্য। তৃতীয় যে বিষয়টা শুভেন্দুর নিশ্চয়ই মাথা ব্যথা, এবং সেটা আমি খেয়াল করেছি হাসপাতালে দেখতে গিয়ে উনি বলেছেন আহত সাংবাদিকদের দেখতে গিয়ে, যে শুক্রবারের লোকজন, মানে অবভিয়াসলি সংখ্যালঘুদের শুক্রবারটা নামাজের দিন, তাদেরকে তিনি ইঙ্গিত করেছেন সরাসরি না বললেও, যে শুক্রবারের লোকজন মিছিলে ঢুকে পড়ে মিছিলের দখল নিয়ে হাঙ্গামা পাঠিয়েছে। এখন এই যে ন্যারেশনটা, বিভাজনের রাজনীতি, আমি যেটা বললাম যে এবারে ক্ষমতায় আসনের পিছনে বিভাজনের রাজনীতির একটা বড় ভূমিকা ছিল, কিন্তু এই মিছিল একথা ঠিক যে সংখ্যালঘুদের একটা বড় অংশ, বিশেষ করে উর্দুভাষী মুসলিমদের, আমার যেটা রাজনৈতিক পর্যবেক্ষণে ধরা পড়েছে, যে যারা হু হ্যাজ বিন পুশ টু দ্য কর্নার, কোনো ফোরাম পাচ্ছিল না, পার্ক সার্কাসে তারা ভোটাধিকার ফেরানোর দাবিতে আন্দোলন করতে গিয়ে রাষ্ট্রের হিংস্র আক্রমণের বুকে পড়েছিল, আইসোলেটেড হয়েছিল। আপনাদের মনে আছে ওদের পরিচিত বুদ্ধিজীবী নতুন মুখ ফরিদুলকে নতুন সরকারের পুলিশ জেলে পাঠিয়ে দিয়েছিল। তারা এই যে বৃহত্তর সমাজের একটা গণবিস্ফোরণ, সেখানে মনে করেছিল যে এইটা আমাদের একটা জায়গা, এখানে আমরা আমাদের উপস্থিতি এবং ক্রোধের কথাটা বলতে পারি, যেখানে আনুষ্ঠানিক মুসলিম পোশাক পরা বহু ছেলে মেয়েকে আমরা দেখেছি, তারা ছোট ছোট জাতীয় পতাকা যারা মিছিলে অংশ নিয়েছে তাদেরকে বিলি করতে করতে এগিয়েছে।
এখন এই আমাদের রাজ্যের 30% সংখ্যালঘু, তারা যদি বিপন্ন আর্ত নিরাপত্তাহীন বোধ করে, সেটা আর যাই হোক গণতন্ত্রের পক্ষে কোনো ভালো বিজ্ঞাপন নয়। এবং এই ধরনের কোনো নাগরিক ইনিশিয়েটিভে যখন সংখ্যালঘুরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পথে নেমে চলে আসেন, সেটা শুভেন্দু অধিকারী শুক্রবারের লোকজন বলুন আর যাই বলুন, এবং যারা এই প্রেজেন্ট শাসককে পছন্দ করে না এবং প্রেজেন্ট শাসকও যাদেরকে পছন্দ করে না, সেটাও কিন্তু একটা 90 দিন ক্ষমতায় আসা শাসক দল, যার মূল খুঁটি হচ্ছে দিল্লি, সেখানে তাদের এই অ্যাসারশন সংখ্যালঘুদের অন্তত একটা ফোরাম খুঁজে পাওয়া, এটা কিন্তু আগামী দিনে আরো বড় মনস্তাত্ত্বিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক প্রতিরোধের সূতিকাগার হিসেবে উঠে আসতে পারে। শুভেন্দু অধিকারী ভালো জানেন, বামফ্রন্টের যে রেজিমেন্টের শাসন, তার বিরুদ্ধে প্রতিরোধের সংগ্রাম কিন্তু রাস্তা থেকে শুরু হয়েছিল, এবং সেই প্রতিরোধ সংগ্রামের ঐতিহ্যের সড়ক যদি নন্দীগ্রাম থেকে কলকাতা রাজপথে এসে মিশে যায়, বাংলার যা রাজনৈতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কারণ আমরা অতীতে দেখেছি কাকদ্বীপ থেকে প্রতিরোধের সংস্কৃতির সড়ক বউবাজারের মোড়ে এসে পৌঁছেছিল, যেখানে লতিকা, অমিয়া, গীতিকেরা প্রাণ বিসর্জন দিয়েছিলেন রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিভিন্ন ভার্টিক্যালস, আমি আবারও বলছি, বামফ্রন্ট বা তৃণমূল কংগ্রেস নতুন ক্ষমতায় আসার পর আমি দেখিনি যে 90 দিনের বিরুদ্ধে নাগরিক সমাজ, সেই শাসক দলের মূল যে জায়গা, তাদের রাজনীতি যে সমস্ত ভার্টিক্যালসের উপর দাঁড়িয়েছিল, তাদেরকে চ্যালেঞ্জ জানিয়ে মিছিল করছে। মিছিলে ছেলেমেয়েরা যখন বলছে জব জব মোদি ডরতা হ্যায়, হিন্দু মুসলিম করতা হ্যায়, এখন এটা তো শুধু মোদির বিরুদ্ধে অ্যাসারশন নয়, শুভেন্দু অধিকারীরা যে রাজনীতির উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছেন বা থাকতে চাইছেন, সেই রাজনীতির মূল ভার্টিক্যালসকেও আজকে জেনজি চ্যালেঞ্জ করছে। আর পরিশেষে একটা কথা বলবো যে হ্যাঁ, বিভিন্ন সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে ধর্মতলায়, এটা সত্যি। এটাও সত্যি যে এই আক্রমণটাকে সমর্থন করা যায় না, কারণ যারা ফিল্ডে কাজ করেন তারা বেতনভুক কর্মচারী, তারা কেউ হাউসের পলিসি মেকার নয়। সুতরাং এই যে মিডিয়া, গদি মিডিয়া, যেটা রাবিশ কুমার যেটাকে কয়েন করেছিলেন, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হলে তাদেরকে সর্বাত্মক প্রত্যাখ্যান করতে হবে। শারীরিক প্রত্যাঘাতের কোনো জায়গা নেই। তাদের চ্যানেল যদি না দেখেন, তাদের স্টুডিওতে যদি না যান, তাদেরকে যদি কোনো বাইট না দেন, তাহলে পারে তাদের যে রমরমা বলবোলাও, সেটা আপনি রিডিউসড হতে শুরু করবে। কিন্তু পাশাপাশি আরো একটা কথা বলবো যে এই মিছিলের, আমি একটু আগে বলেছি, খুব বেশি হলে 20% ছেলে মেয়ে সংগঠিতভাবে এসেছে বিভিন্ন বামপন্থী দলের ব্যানারে। বাকি যে ছেলে মেয়েরা এসেছিলেন, তাদের কোথাও কোনো রাজনৈতিক অনুশীলন নেই, রাজনৈতিক সংগঠন করার অভিজ্ঞতা নেই, এবং রাজনৈতিক যে অনুশাসন, যেটা অ্যাকোয়ার করতে হয়, সেটারও কোনো সুযোগ তারা পাননি। কেন পাননি? কারণ আমাদের রাজ্যে গত 10 বছর ধরে ছাত্র সংসদের কোনো নির্বাচন নেই। ছাত্র রাজনীতির পার্ট উঠে গেছে। ইউনিয়ন রুমগুলো যে কলেজের, তাতে রাজনীতি বাদ দিয়ে আর কি কি হচ্ছিল, সেটা সব আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আমি পুনরাবৃত্তি করব না। আর দক্ষিণপন্থী ঘরানার যারা রাজনীতি করেন, তারা প্রায়ই বলেন যে ছাত্র রাজনীতিটাকে তুলে দেওয়া উচিত। এখন দেখুন, ছাত্র রাজনীতির মধ্যে থাকলে তার অনেক নেতিবাচক দিক যেমন আছে, তার ইতিবাচক দিক হচ্ছে তার রাজনৈতিক অনুশাসনের একটা অনুশীলন হয়, তার একটা প্রশিক্ষণ হয়। কোনো স্কিলই, কোনো মূল্যবোধই রাতারাতি গড়ে ওঠে না, একটা সামাজিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে উঠে আসে। ফলে আমরা যারা মিছিল সংগঠিত করতে শিখেছিলাম, আমরা যারা কোনো পাবলিক ইভেন্টে শৃঙ্খলা ধরে রাখবার চেষ্টা করতে শিখেছিলাম,
সেটা কিন্তু শিখেছিলাম ওই ছাত্রাবস্থায় রাজনীতির চলতে পাকানোর মধ্যে দিয়ে। আপনারা দেশের বহু নেতা, অতীতের নেতাদের খুঁজে পাবেন যাদের পেটে কিছুটা সুলেখার কালি আছে, তারা অধিকাংশই উঠে এসেছিলেন ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে। তারপরে তারা বিভিন্ন ফ্রন্টে কাজ করেছেন, এটা ঘটনা। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি ছাত্র রাজনীতির চর্চা বন্ধ করেন, আপনি যদি একটা অ্যাপলিটিক্যাল প্রজন্ম তৈরি করেন, তাতে তারা যখন রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রশাসক, রাজনৈতিক নেতাদের অপদার্থতায় সৃষ্ট কোনো সামাজিক সংকটের, একাডেমিক সংকটের আচমকা মুখোমুখি হয়, তারা যখন তাদের মতো করে রেসপন্স দেখান, সেখানে অনুশাসনের অভাব থাকতে পারে। এটা বাঞ্ছনীয় নয়, কিন্তু এই অভাব তৈরি করবার দায় এবং দায়িত্ব আমাদের দেশের শাসক এবং প্রশাসকদের, এবং বিশেষত পলিটিক্যাল এক্সিকিউটিভে আছেন যারা এতদিন বলে এসছেন যে ছাত্রছাত্রীদের রাজনীতির মধ্যে ঢোকা উচিত না, তাদের, অন্য কারো নয়। TheNewsCounter.s এখন এখানে শেষ করছি। আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। চেষ্টা করবেন এই ক্রান্তিকালেও ভালো থাকবার।